এই বইটা যখন রিভিউ করার কথা ভাবলাম তখন মনটা একটু খুশি হয়ে গেল। কারণ এই বইটার সাথে আমার জীবনের সেরা সময়কালের স্মৃতি জড়িয়ে আছে। তো বইগুলোর সাথে যখন খুলি, যে স্মৃতিগুলো মনে পড়ে যায়, তখন না সেই দিনগুলোর কথা ভেবে একটু দুঃখ হয় যে সেগুলো আর ফিরে পাবো না। প্রত্যেকের জীবনে একটা সময় থাকে যে সময়টা সে সবথেকে খুশি থাকে, সবথেকে আনন্দে থাকে। সেই সময়টা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। যেমন আমার জীবনের মাধ্যমিকের সময়টা, আর উচ্চ মাধ্যমিকের সময়টা, আর কলেজের একটা লাইফ। এই ৩ টে সময়টা ছিল হচ্ছে সবথেকে সেরা সময়, এবং এগুলো আমি কখনোই যে মানে ফিরে পাবো না। এবং এই সময়টা আমি দেখেছি সবথেকে বেশি খুশি ছিলাম। মাধ্যমিকের সময়টা এই কারণে খুশি ছিলাম, যেহেতু এই সময় আমি নতুন, নতুন বই পড়া শুরু করেছিলাম এবং বইয়ের জগৎ আমার কাছে উন্মুক্ত হয়ে গিয়েছিল, এবং বইয়ের জগতের যে আনন্দ হয়, সেই আনন্দটা ১ম আমি আস্বাদন করেছিলাম। যেহেতু আমার বন্ধু সংখ্যা খুবই সীমিত ছিল, প্রায় ছিল না বললেই চলে, সেহেতু আমি সবসময় একটা একাকিত্বে ভোগ করতাম, এবং সেই একাকিত্ব কাটাতেই আমি অনেকদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তারপরে অবশেষে যখন আমি বইয়ের সন্ধান পেলাম, যখন আমি একটা কল্পনার রাজ্যের সন্ধান পেলাম, আমি যখন দেখতে পারলাম যে বই পড়েও আমরা আমাদের একটা প্রিয় বন্ধুকে খুঁজে পেতে পারি, তখন আমি বুঝতে পারলাম আমার একাকিত্বকে কী করে আমি কাটাতে পারি, কী করে আমি তাকে ডিল করতে পারি। আজকের যুগের মতো সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, সে সময় আমাদের কোনো চাপ ছিল না, পড়াশোনার অত টেনশন ছিল না। সে সময় আমাদের সারাদিন ফোনের মধ্যে কিছু না কিছু করতে হতো, এমন কোনো ভাবও ছিল না। ফলে আমরা চুটিয়ে বই পড়েছি এবং প্রচুর আনন্দ করেছি। আমাদের সেই জেনারেশনটা বোধহয় আজ পরের জেনারেশনটা আর ফিরে আসবে না। কারণ এখনকার জেনারেশনের কাছে বই পড়ার তো কোনো গুরুত্বই নেই। তারা এখন ফোনের মধ্যে ব্যস্ত, রিলস নিয়ে, নানা রকম বাজে, বাজে জিনিস নিয়ে। তো এখনকার 5-6 এর বাচ্চারাই হাতে মোবাইল তুলে নিচ্ছে। আর আমরা মোবাইল পেয়েছি, আমি তো বিশেষত মোবাইল পেয়েছি কলেজে ওঠার পর। তো সুতরাং এই যে প্রাইম টাইমটা 11, 12, তারপরে 10, এই সময়টা এত সময় পেয়েছি পড়ার ফাঁকেও, এবং প্রচুর বই পড়েছি। আমার তো মনে পড়ে না যে কখনোই আমি খেলা মিস করেছি। বিকেলবেলা মাঠে খেলতে যেতাম ক্রিকেট অথবা ফুটবল, এবং শীতকালে ব্যাডমিন্টন, এবং খেলে এসে গল্পের বই পড়তাম। কোনো দিন পড়া থাকলে পড়তে যেতাম। সেখানে পড়া থেকে ফিরে এসে পড়ার মতো গল্প হতো। কারোর হাতে মোবাইল থাকতো না। তাহলে কি হতো? সবাই মিলে কথাবার্তা বলতাম, এবং তারপরে কি হতো? বাড়ি ফিরে আসতাম এবং চুটিয়ে আড্ডা মারতাম। কাদের সাথে? সেসব বন্ধুদের সাথে যেগুলো পড়ার ব্যাচে হয়েছে, এবং এইভাবে জীবনটাকে কেটেছি, এভাবে জীবনটাকে উপভোগ করেছি। পরের জেনারেশনের কি হবে বলা যায় না। হয়তো পরের জেনারেশন আর পাবে না যে বই পড়ার আনন্দটা কি। যাই হোক, নিজের কথা অনেক বলে ফেলেছি। তো এই বইটা একটা দেখতে পারেন, এই বইটা আমার ১ম টারজানকে নিয়ে পড়া বই, এবং আমি বলব কি আমার জীবনের সেরা যে সমস্ত বইগুলো স্মরণীয় হয়ে থাকবে, তার মধ্যে এই বইটা একটা অবশ্যই ১ম অধিকার লাভ করবে। এই বইটার মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম টারজানের যে অরণ্যের আদিমতা, তার সাথে, সাথে টারজানের যে ভালোবাসা পশুদের প্রতি, মানুষের প্রতি, সেই ২ এর মিশ্রণটাকে। লীলা মজুমদারও এছাড়াও টারজান অনুবাদ করেছে আমি শুনেছি, কিন্তু আমার পড়ার সৌভাগ্য হয়নি। এছাড়াও হতে পারে কারোর অন্য অনুবাদে টারজান ভালো লাগে। বাট আমার কিন্তু কামিনী প্রকাশনার দ্বারা প্রকাশিত টারজানের এই কাহিনী ভালো লেগেছে। এখানে আমি আপনাদের আগে দেখাতে চাই এর সূচিপত্র কি আছে। টারজানের এর সূচিপত্রে আপনারা দেখতে পারেন যে কোন, কোন কাহিনীগুলো আছে। এছাড়াও হ্যাঁ, টারজানকে নিয়ে আরো অনেক কাহিনী প্রকাশিত হয়েছে, যেটা লেখক নিজেও বলছে। সেই কাহিনীগুলো পরবর্তীকালে অন্যান্য লেখকরা লিখেছে। এমন অনেক সময় হয়, অন্যান্য লেখকরা একই কাহিনী লেখে। বাট টারজানের এডগার রাইস বারোজ দ্বারা লিখিত যতগুলো কাহিনী খুঁজে পাওয়া যায়, যাকে অথেন্টিক টারজান কাহিনী বলা যায়, সেই কাহিনীগুলোর লিস্ট এখানে লেখক দিয়েছেন, এবং সেগুলোই কিন্তু এখানে অনুবাদ রয়েছে। এখন এটা হতে পারে এর ভাবানুবাদ, এটা হতে পারে এর পুরো আক্ষরিক অনুবাদ নয়, তা আমি জানি না। তবে হ্যাঁ, যদি কেউ জানেন তাহলে আমাকে প্লিজ বলবেন। কিন্তু কোনো অংশে কিন্তু এই অনুবাদকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি না। কারণ এর অনুবাদগুলো এত সুন্দর পড়তে লাগে যে কখনো মনেই হয় না যে আমি অনুবাদ কোনো গল্প পড়ছি। বরং মনেই হয় আমি যেন কোনো বাংলায় লেখা গল্প পড়ছি। চলুন আমি এখানে কিছু এর লেখক কি বলেছে সেটা শুনে নিই। বলছে, টারজানকে নিয়ে দেশে বিদেশে আরও অনেক কাহিনী লেখা হয়েছে, ছবি হয়েছে, চিত্রকাহিনী প্রকাশিত হয়েছে, কিন্তু সেসবের সঙ্গে বারোজের কাহিনীর মিল নেই। আমেরিকার ক্যালিফোর্নিয়া টারজানের নামে একটা শহরই তৈরি হয়েছে। সেখানে পার্ক, ক্লাব, হাইওয়ের সঙ্গেও নানাভাবে টারজানের নাম জড়িয়ে হয়েছে। এই শহর প্রতিষ্ঠা করেছিলেন এডগার রাইস বারোস। তিনি ক্যালিফোর্নিয়ায় একটি বিশাল সম্পত্তি কিনেছিলেন। সবই টারজানের দৌলতে বলে তার এই জমিদারিটির নাম দেন টারজান মহল। এর থেকেই গড়ে উঠেছে আজকের ছোট্ট সুন্দর শহর টারজানা। টারজানের দৌলতে প্রচুর অর্থ ও বিত্তের অধিকারী হয়েছিলেন বারোস, কিন্তু তার শেষ জীবনটা সুখে কাটেনি। বলছে ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি সাংবাদিক হিসাবে যুদ্ধে যান, এবং অসুস্থ অবস্থায় যখন ফিরে আসেন টারজানা শহরে, তার বিশ্রামের জন্য একটুও জায়গা জুটল না। প্রায় পঙ্গু অবস্থায় আরও ৮ বছর তিনি বেঁচে ছিলেন। খুবই দুঃখ লাগে না যখন লেখক নিজের শহরেই না থাকতে পারেন, যার জন্য তিনি এত খাটলেন, সেখানেই তিনি কোনো জায়গা না পেলেন। তারপরে বলছে উইস টারজানকে নিয়ে অ্যাডভেঞ্চার্সটি প্রথম প্রকাশিত হয় কবে? ১৯৩২ খ্রিস্টাব্দে। নির্বাক ছায়াছবিতে ১৯১০ খ্রিস্টাব্দে টারজান অফ দ্য এপস প্রথম রূপ লাভ করে। এতে টারজানের ভূমিকায় রূপদান করেন এলমোর লিঙ্কন। তারপরে আরও বলছে, উইল স্কুলার প্রথম জীবনে ছিলেন একজন অ্যাথলিট, দক্ষ সাঁতারু হিসাবে। পরে ১৯২০ খ্রিস্টাব্দে অলিম্পিকে ৫টি সোনা জয় করে, যে টারজানে অভিনয় করেছিলেন। টারজানের পাশাপাশি জেনের ভূমিকায় অসামান্য অভিনয় করে সকলের মন জয় করেন মাওরিন ও সুলিভান। টারজানের ভূমিকায় উইল স্কুলার শেষ অভিনয় করে ১৯৪৮ খ্রিস্টাব্দে।
তারপরে শুনুন, লেখা, চলচ্চিত্র, কমিক স্ট্রিপ সব মাধ্যম মিলিয়ে টারজান অবিশ্বাস্যভাবে অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বজয় করে ফেলে। কিন্তু মুশকিল হলো, চলচ্চিত্র ও ছবি কাহিনী লেখকের লেখারই নিজস্ব মাধ্যমে রূপ দিচ্ছিল। বারোজের কাহিনীর ছেদটানা হলে সেগুলোরও রসদ ফুরিয়ে গেল। অর্থাৎ একসময় বারোজের কাহিনী মানে সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে। কারণ 1942 সালে তিনি যুদ্ধে যাওয়ার পর 8 বছর বেঁচে ছিলেন, তাহলে 1950 সালে বেঁচে ছিলেন, এবং এরপরে টারজানের কাহিনীও শেষ হয়ে যায়। তখন কি হয়, কিন্তু জনপ্রিয়তার চাপে নতুন করে জন্ম নিতে হলো টারজানকে। বিভিন্ন লেখক লিখতে শুরু করলেন টারজান কাহিনী। তাই তো বলছি, এখানে কিন্তু সমস্ত টারজান কাহিনী দেওয়া হয়নি, ঠিক আছে। যেগুলো কিনা বারোজ নিজে লিখেছিলেন সেগুলোই কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে। এখানে দেখছি সাহিত্যে টারজান চরিত্রের স্রষ্টা এডগার রাইস বারোজ। আমেরিকার শিকাগো শহরে তিনি 1875 খ্রিস্টাব্দে জন্ম। পড়াশোনায় বিশেষ ভালো ছিলেন না বলে বারোজ প্রথম জীবনে পছন্দ মতো চাকরি বাকরি জোটাতে পারেননি। শেষ পর্যন্ত নাম লিখিয়েছিলেন সামরিক বাহিনীর ঘোড়সওয়ার বাহিনীতে। দুর্গম বিপদসংকুল আরিজোনার মরুভূমি অঞ্চলে এসে তিনি রোমাঞ্চকর বিচিত্র অভিজ্ঞতা লাভ করেন। যুদ্ধ শেষে দেশে ফিরে এসে অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে বসলেন সাহিত্য রচনায়। বারোজের প্রথম রচনা প্রিন্সেস অফ মার্স সমাদৃত হয়েছিল। এটি অবশ্য টারজানের গল্প নয়। টারজান নামে একজন শ্বেতাঙ্গ মানুষ আফ্রিকার গভীর অরণ্যে বন্য মানুষদের সঙ্গে বড় হয়েছে, বন্য জীবন যাপন করেছে। এই পটভূমিতে বারোজের প্রথম উপন্যাস টারজান অফ দ্য এপস প্রথম প্রকাশিত হয় 1914 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। প্রকাশের সঙ্গে সঙ্গেই 1914 সালে মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, দেখেছেন আমি ইতিহাস পড়ে ভুল করছি। প্রকাশের সঙ্গে সঙ্গে চারিদিকে হইচই পড়ে যায়। এরপর টারজানকে নিয়ে একের পর এক কাহিনী রচনা করেন তিনি। বারোজের ভাষা ছিল সহজ সরল প্রাণবন্ত। লেখার এই গুণ টারজান কাহিনীকে সহজেই জনপ্রিয় করে তুলেছিল। আচ্ছা, এছাড়াও এখানে যে প্রকাশক তিনি কিছু বলেছেন। তখনকার দিনে এই বইটার দাম নিয়েছিল 160 টাকা, যা কিনা আজকে কল্পনাও করা যায় না। কারণ আজকে তিনি এই ধরনের বই, আপনি এত মোটা বই কিনতে গেলে প্রায় 200 টাকা 250 টাকা তো লেগেই যাবে। এটা 2010 সালের বই ছিল, এবং আমি এটা 2013 সালে কিনেছিলাম, মানে 3 বছর পরে কিনেছিলাম। তো 2010 আর আজকে হচ্ছে 2026, প্রায় 16 বছর আগেকার বই এটা। তো এখনকার দিনে অবশ্যই দাম বেড়ে গেছে। বইয়ের মধ্যে দিলীপ রায় খুব সুন্দর সুন্দর কিছু যা অলঙ্কার অঙ্কন করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। টারজানের কাহিনীর সাথে বেশ মিল খেয়ে যায়, এবং আমার তো পড়তে পড়তে ভালোই লাগতো। এবং টারজানের কাহিনীগুলোর মধ্যে এছাড়াও আর কোনো বেশি কিছু ছবির আধিক্য নেই। কাহিনীগুলো খুব সুন্দর, বিশেষত টারজান অফ দি এপস, টারজান নাম কি, টারজান অ্যান্ড দ্য সিটি অফ গোল্ড, এগুলো খুবই আমার ভালো লেগেছে। টারজান অ্যান্ড দ্য ফরবিডেন সিটি, টারজান অ্যান্ড দ্য কাস্টওয়েজ, এই কাহিনীগুলো খুব সুন্দর লেগেছে এবং পড়ে খুব আনন্দ পেয়েছি। তখন মাধ্যমিক দিচ্ছিলাম, এবং মাধ্যমিকে যখনই পড়া শেষ হতো বাড়িতে ফিরতাম, তো কখন আমি টারজানের কাহিনী করব। স্কুলেও টারজানের কাহিনী নিয়ে পড়তে গেছিলাম, কিন্তু একটা দুষ্টু ছেলে ছিল, সে কী করেছিল, আমাকে ধাক্কা দিয়েছিল এবং বইটা পড়ে যায়, এবং বইটা তার জন্য যে ইয়েটা বাঁধেতে একটুখানি মানে কী বলবো, একটু ক্ষতিগ্রস্ত হয়। পরে আমি এটা আঠা দিয়ে আবার আলাদা করে আটকেছিলাম। তো ঠিক আছে, তো এই জন্য আমার খুব রাগ হয়েছিল সেটার উপর। তারপরে একটুখানি যেরকম এখানে লেগেও গেছিলো, দাগ লেগে গেছিলো। তো কি করবো, এখন আর মারধর তো করা যেতে পারে না, ক্লাসের মধ্যে টিচার রয়েছে। যাই হোক, এরকম কিছু কিছু দুষ্টু ছেলে ছিল যারা খুব সমস্যা করতো। একবার একটা ছেলে বই পড়ছিলাম, বইয়ের ওপর এসে ধুম করে বসে পড়লো, নিয়ে বইয়ের পৃষ্ঠাটা একটুখানি খুলে গেল, ছিঁড়ে গেল। মানে ওইটার জন্য আমার প্রায় 1 মাস ধরে আমি ট্রমাতে ছিলাম। আমারও তখন এরকম একদম সহ্য হতো না যে বইয়ের পৃষ্ঠা বা বইয়ের মলাট এই ধরনের কিছু একটু যদি ছিঁড়ে যেত বা একটু দাগ লেগে যেত। ফেলুদা সমগ্র আমাকে 3 মাস ভুগিয়েছে। ফেলুদা সমগ্র একটা পৃষ্ঠা একটুখানি কিরকম কেটে গেছিলো, তো সেখানে আমি তার জন্য 3 মাস প্রায় দুঃখে কাটাতাম। তখন ফেলুদার নাম শুনলে আনন্দ পাবো কি, কষ্ট পেতাম, কারণ আমার বারবার সেটা মনে আসতো। কিন্তু এখন আর সেরকম আর কিছু হয় না, ভাগ্যক্রমে। ঠিক আছে, তো এই বইটা কেমন লাগলো একটু বলবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু মিস করে থাকি অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।